বাংলাদেশের আইসিটিতে বিচারের সম্মুখীন 23 জেনারেল সহ আরও অনেকে। প্রশ্ন উঠেছে, এই 23 জেনারেলের পূর্বে যারা এই জাতীয় দায়িত্বে ছিলেন, বর্তমানে যারা আছেন, তাদের পরিণতি কি হবে? সে বিষয়টা নিয়ে আজ কথা বলবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 23 জন জেনারেল সহ অন্যান্যদের বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এদের অধিকাংশই সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের দায়িত্বে সহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন। কেউ কেউ এখনো চাকুরিতে বহাল আছেন। তাদেরকে মানবতা বিরোধী অপরাধ করেছে, এই অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এটাই বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে। এটা নিয়ে সেনা অভ্যন্তরে নানা রকম ক্ষোভ, বিক্ষোভ, অসন্তোষের কথা বিভিন্ন সূত্র জানিয়েছে। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যদি সেনাবাহিনীর অভ্যন্তরে আয়নাগর, জয়েন্ট ইন্টারোগেশন সেল এরকম কিছু থেকে থাকে, তাহলে এই যারা বিচারের সম্মুখীন হচ্ছে, এদের আমলে কি এটা শুরু হয়েছে নাকি এর পূর্বেও ছিল? একজন দায়িত্বশীল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তিনি বলেছেন, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকেও তো নিয়ে কথিত আয়নাঘরে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরকম আরো অনেকে তো জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন সেই 2007 সালের 11 সরকার আমলে। তার পূর্বেও বিভিন্ন কারণে এই জয়েন্ট ইন্টারোগেশন সেল বা তাদের যে সেলটাকে বলা হয়, যেটার এখন নাম রাখা হয়েছে আয়নাঘর, পরিচিতিটা ভয় পেয়েছে, সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাহলে সেই সময় যারা দায়িত্ব পালন করেছে তাদের কৃতকর্ম কি বৈধ ছিল? যদি না থেকে থাকে, তাহলে কি পিছনে যারা এই জাতীয় দায়িত্বে ছিলেন তাদেরও কি পর্যায়ক্রমে বিচারের সম্মুখীন করা হবে? শেখ হাসিনা সরকারকে সরিয়ে নেওয়ার পরে যারা দায়িত্বে আসছেন তাদের সময় কি এ জাতীয় জিজ্ঞাসাবাদ হচ্ছে নাকি হয়নি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে জেনারেলদের এখন বিচারের সম্মুখীন করা হচ্ছে, তারা তো কোনো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনাল চিফ ছিলেন না। তৎকালীন সময় সেনা প্রধান ছিল, সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান ছিল, বা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বিভিন্নভাবে। তাহলে যারা ইকবাল করিম ভুইয়া সহ বিভিন্ন সময় যারা সেনা প্রধান ছিলেন, তাদের রেসপন্সিবিলিটিসটাকে কিভাবে দেখা হবে? একজন ফৌজদারি আইন বিশেষজ্ঞের ভাষায় এটা সুপিরিয়র রেসপন্সিবিলিটিজের আওতায় আসতে পারে যদি এদের কৃতকর্মকে অপরাধ হিসাবে গণ্য করা হয়। কারণ এরা ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু করেনি। এরা তার বিভাগীয় দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় কোনো কৃতকর্ম যদি অন্যায় হয়ে থাকে, তাহলে সেই দায়িত্বে যারা নিয়োগ করেছিলেন তারা যদি কোনো ব্যবস্থা না নিয়ে থাকেন, তাহলে সুপিরিয়র রেসপন্সিবিলিটিস তাদের উপরে থাকবে। যেমন রেসপন্সিবিলিটিজের অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এখন বিচারের সম্মুখীন। 200-র উপরে মামলায় তিনি আসামি। আইসিটি মামলায় যদিও তিনি রাজসাক্ষী হয়েছেন, তার পরিণতি কি হবে আমরা জানি না, কিন্তু সে মামলায় তিনি আসামি। আরো প্রশ্ন উঠেছে, বর্তমানে যিনি সেনাপ্রধান, তিনি দায়িত্বে আসার পরেই তো 2024 সালের জুলাই আগস্টের যে ঘটনা, সে ঘটনা ঘটেছিল। সে সময় তো তিনি সেনাপ্রধান ছিলেন। তাহলে কি সুপিরিয়র রেসপন্সিবিলিটিজের এলিগেশনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে? আজ হোক পরে হোক, এমনটা কি আনা হবে? এই গুরুতর প্রশ্ন কিন্তু আলোচনা এসেছে। আরো আলোচনা এসেছে, সেনা কর্মকর্তারা যারা ইন সার্ভিস বা চাকুরিতে থাকা অবস্থায় যদি কোনো অপরাধ করেন, তাদের বিচার কি অর্ডিনারি সিভিল কোর্টে বা আইসিটিতে করা যাবে?
নাকি সেনা আইনের অধীনে হতে হবে? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুতর প্রশ্ন। এই প্রশ্নের এখনো কোনো সঠিক উত্তর কোনো আলোচনায় সেনা পরিদপ্তর থেকে কোথাও দেখা যাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানেই, যারা এই 23 জনার পূর্বে দায়িত্বরত ছিলেন সে সময় জিজ্ঞাসাবাদের সেল ছিল। এদের পরে যারা দায়িত্বরত তাদের সময় কোনো ঘটনা ঘটে থাকলে এবং এই ধারাবাহিকতায় যারা সেনা প্রধান হিসাবে দায়িত্বরত ছিলেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে দায়, যেটাকে সহজে আইনের ভাষায় সুপিরিয়র রেসপন্সিবিলিটিস বলা হয়, সেই দায়ও কি সম্মুখীন? এই প্রশ্নটি সামনে এসেছে। তারাও কি রক্ষা পাবেন, নাকি পর্যায়ক্রমে একের পর এক তারাও মুখোমুখি হবেন বিচারের? এই গুরুতর প্রশ্নটি কি তারা ভেবেছেন, নাকি প্যান্ডোরার বাক্স উন্মুক্ত করে দিলেন, একের পর এক সবকিছু বের হতে থাকবে, আর সেই বের হবার যে কনসিকুয়েন্সটা, যে মিউজিকটা, সেই মিউজিকটা কতজনকে শুনতে হবে সেটা কি ভেবেছেন? সেই প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে আইন অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা অপেক্ষা করি এই প্রশ্নের। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকুন। এবং এর তদন্ত শেষ হয়েই তারা বিচার করছে। আগে এই আদালতের নিয়মটা হলো আগে তদন্ত হবে, তারপর বিচার হবে। সেই বিচার হচ্ছে অনেকের নামে, সাবেক সরকারের শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, আরও অনেকের নামে বিচার হচ্ছে। এটা আপনারা সবাই জানেন। কিন্তু এর মধ্যে একটা প্রশ্ন কিন্তু রয়ে গিয়েছিল যে এই জুলাই গণ আন্দোলনের সময় কি একমাত্র মানবতা বিরোধী অপরাধ হয়েছিল? এর আগে কি হয়নি? এর আগে আরও অনেক বড় বড় অপরাধ হয়েছিল। আপনারা জানেন যে গুম নিয়ে একটা আন্দোলন ছিল, যে কত লোককে যে গুম করা হয়েছিল। সেই সময় গুমের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছিল এবং গুম নিয়ে আন্তর্জাতিক মহলে পর্যন্ত এটা নিয়ে নানা রকম কথাবার্তা হয়েছিল। তো যাদের গুম হয়ে, যেমন ইলিয়াস আলী গুম হয়েছিল, চৌধুরী আলম নামে এক ভদ্রলোক, ওনাকে দিয়ে শুরু যদ্দূর আমার মনে হয়, আমি যতটুকু মনে করতে পারি, যে আপনার রমনার যিনি কমিশনার ছিলেন, বিএনপি রাজনীতি করতেন, চৌধুরী আলম, উনি বোধহয় প্রথম গুম হয়েছিলেন। তারপরে এই ধারা তো চলতেই থাকলো। তো এই যে গুমের ঘটনাগুলি ঘটেছিল, তার কি কোনো বিচার হবে না? এই প্রশ্নটা কিন্তু ছিল, এবং এই প্রশ্নেরও এখন আমরা একটা সমাধানের দিকে যাচ্ছি। সমাধানটা এভাবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর গুমের ব্যাপারে বেশ কয়েকজনের ব্যাপারে মামলা হয়েছে একটা, এবং সেই মামলা, দুটো মামলা হয়েছে। একটা হলো র্যাবের যে টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স ইন্টারোগেশন সেল যেটা ছিল, যেটাকে আমরা টিএফআই সেল বলি, এবং পাশাপাশি জয়েন্ট ইন্টারোগেশনাল সেল ছিল একটা, জেআইসি বলি আমরা। এই দুটো সেলে বিভিন্ন জনকে বন্দি করে নিয়ে গুম করে ফেলা, টর্চার করা, হত্যা করা, এই যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলো নিয়েও কিন্তু এখন বিচার হবে। এবং এরই মধ্যে এই দুটো মামলায়, টিএফআইয়ের মামলায় 17 জনকে আসামি করা হয়েছে এবং জেআইসির মামলায় 13 জনকে আসামি করা হয়েছে। এবং এই আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, এবং আপনার শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন যিনি তারেক আহমেদ সিদ্দিকী, তিনি আছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো ডিজিএফআইয়ের সাবেক 5 জন মহাপরিচালকের নাম আছে এই আসামির তালিকায়। এই 30 জন আসামির তালিকায় 5 জন মহাপরিচালকের নাম আছে। এখন ডিজিএফআই জিনিসটা কি, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং ডিজিএফআইয়ের আপনি যদি অ্যাব্রিভিয়েশন করেন হলো ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। তো তার মানে সশস্ত্র বাহিনী যেটা আছে তাদের নিয়ে এরা কাজ করার কথা। তো এরা কেন সিভিলিয়ানদের গুম করে, এই প্রশ্নটা কিন্তু অনেক দিন ধরেই চলছিল, কিন্তু এরা করত, সরকারি নির্দেশেই করত। এখন সরকার যদি কোনো নির্দেশ দেয়, সেই নির্দেশকে এরা মানতে বাধ্য। আইনটা কি বলে? এগুলি আইনের অনেক ধারা আছে। আইন হলো আইনের দ্বারা তাদের যে কাজগুলো সেগুলি করতে হবে। তার ঊর্ধ্বতন যদি বেআইনি কোনো আদেশ দেয় তাহলে তারা মানতে বাধ্য নয়, কিন্তু এটাই আইন। কিন্তু তারপর তারা করেছে,
অতি উৎসাহ দেখিয়ে করেছে। দেখুন এই যে 30 জনের আসামির তালিকা পাওয়া গেছে, এখানে কারা আছে, কোন কোন বিভাগ আছে, ডিজিএফআই আছে, র্যাব আছে, এনএসআই আছে, ডিবি আছে, সিটিআইবি আছে, এরা এই অনেকগুলি প্রতিষ্ঠানই কিন্তু আছে। একটা প্রশ্ন কিন্তু মানুষের মনে মাঝে মাঝে জাগবে যে এতগুলি প্রতিষ্ঠান কেন, সবাই মিলে কেন একটা প্রতিষ্ঠান কিন্তু কাজগুলি করালে পারত, এতগুলি প্রতিষ্ঠান কেন? আমার যেটা মনে হয় এরা আসলে পরস্পরের মধ্যে একটা কম্পিটিশনের মধ্যে ছিল যে কে কত বেশি আনুগত্য প্রকাশ করতে পারে সরকার প্রধানের কাছে। সরকার প্রধানের কাছে বলবে, দেখেন আমি আপনার জন্য এই কাজগুলি করেছি, আপনার অমুক শত্রুকে গুম করেছি, অমুককে মেরে ফেলেছি। এগুলির মধ্যে একটা কম্পিটিশন ছিল বলে আমার ধারণা। তবে এই কম্পিটিশনে সবচেয়ে উপরে ছিল নিঃসন্দেহে ডিজিএফআই। কারণ ডিজিএফের একটা সুবিধা ছিল, তারা যেহেতু আর্মির একটা অংশ, সেনাবাহিনীর একটা অংশ, তাদের নিয়ে সাধারণ মানুষের ভয় ছিল, কিন্তু তারা সরাসরি প্রশ্নটা করার সাহস পেত না। এবং আমরা যে বহুল আলোচিত, আমরা বিভিন্ন সময় দেখেছি যে আয়না ঘর নিয়ে যেগুলি বলা হতো, সেই সেলগুলি যে আসলে ডিজিএফআইয়েরই, এটা কিন্তু গুম কমিশন যখন নাকি তারা তদন্ত করেন, তারা কিন্তু এগুলো অনেকগুলো পেয়েছেন। এবং গুম কমিশনের যে তদন্তগুলো হয়েছে, এটার ব্যাপারে অনেকগুলো এর মধ্যে আপনার ডকুমেন্টারি হয়েছে, এবং সেগুলো আমারও দেখার ভাগ্য হয়েছে, আর দুর্ভাগ্যই বলবো আমি। কারণ সেগুলোতে আমরা দেখেছি যে কীভাবে তারা এই কাজগুলো করতো। যারা ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন, গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আজমি, অথবা মীর কাসেম আলী সাহেবের ছেলে, ব্যারিস্টার ভদ্রলোকের নামটাই মনে নেই এই মুহূর্তে, মীর কাসেম আলীর ছেলে, উনিও বেরিয়ে আসছিলেন। তো এরা এসে তো বর্ণনা করেছেন যে কীভাবে তাদের উপর টর্চার করা হতো, এবং সেই টর্চারগুলো শুনলে পৃথিবীর কেউ বিশ্বাস করবে না যে এভাবেও একটা মানুষকে টর্চার করা যায়। এবং যখন গুম কমিশন এখানে গেল, যাওয়ার পর তারা কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছিলেন, কারণ ওনারা যারা ওখানে ছিলেন তারা বলতে, তাদের চোখ বাঁধা ছিল, কিন্তু তারা বলতে পারতেন যে ডান দিকে এতগুলি সিঁড়ি পার হয়ে উপরের দিকে উঠলাম, উঠে আবার নামলাম, কীভাবে ডিটেল ওর সঙ্গে তারা মিলিয়ে কিন্তু গুম কমিশন এগুলি দেখেছে। এবং তারা আরেকটা জিনিস দেখেছে যে তারা যাতে নাকি তাদেরকে মানে ধরা না যায় যে কোথায় টর্চারটা করেছে, এই জন্য ওই ঘরগুলোর ডিজাইন তারা চেঞ্জ করে ফেলেছে। যেখানে একটা দরজা ছিল সেখানে তারা দেয়াল তুলে দিয়েছিল। হয়তো ওই ভদ্রলোক বললেন যে আমার পায়ের নিচে যেমন একটা ঘরে নিয়ে গেল, যে সিঁড়ি দিয়ে আমি গেলাম সেই সিঁড়িটা টাইলস করা ছিল, তারা টাইলসগুলো উঠিয়ে ফেলেছিল যাতে নাকি ওর সঙ্গে মিলানো না যায়। এত কাজ কখন করেছিল? 5ই আগস্টের পরে করেছিল। 5ই আগস্টের পরে তারা কেন করলো? কারণ তারাও লুকাতে চেয়েছিল। দেখুন ভেরি ইন্টারেস্টিং, কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা চলে গেছেন, তারপরেও কিন্তু ওনার এই অনুগত লোকগুলি সেনাবাহিনীতে ছিলেন, এবং তারা লুকানোর চেষ্টা করেছেন যাতে ধরা না পড়া যায়। এটাও তো একটা অপরাধ। এবং সেটাই কিন্তু এখন হচ্ছে যে 30 জনের আসামি করা হয়েছে, তার মধ্যে সেনাবাহিনীর আছে 24 জন। এই 24 জনের মধ্যে 5 জন অবসরপ্রাপ্ত এবং 14 জন বর্তমানে কর্মরত আছেন, মানে এখনও তারা সেনাবাহিনীতে আছেন। এরকম সংখ্যা 14 জন, এবং তারা হাই অফিসিয়াল। তো ইনারাই তো করেছেন এই কাজগুলো, ইনারাই তো গোপন করার চেষ্টা করেছেন। তার মানে কি তাদের সংশ্লিষ্টতা আছে? তাহলে তারা কেন করবে? তারা কাকে বাঁচাতে চায়? নিজেকে বাঁচাতে চায়। তো এই লোকগুলির নাম এখানে আছে। এখন প্রশ্ন হচ্ছে এদের বিচার কীভাবে হবে, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছেন, যারা নাকি সেনাবাহিনী সংশ্লিষ্ট, তারা বলছেন যে এই সেনাবাহিনী যারা সদস্য আছেন, যারা নাকি এখন পর্যন্ত কর্মরত আছেন, তাদের বিচার সেনা আইনে মানে কোর্ট মার্শাল হওয়া উচিত তাদের, অনেকে বলছেন। আবার যারা নাকি অবসরে গিয়েছেন তাদের বিচার আপনি ফৌজদারি আদালতে করেন, অথবা করেন, স্বাভাবিক নিয়মে করেন, অথবা ট্রাইব্যুনালে করেন, তাদের কোনো আপত্তি নেই। কিন্তু এটা আসলে আলটিমেটলি ধোপে টিকবে না। এই কারণে আইনে বলা হয়েছে, যেটা মানে ট্রাইব্যুনালের যে আইনটা কিন্তু বড় কঠিন আইন। আপনারা আইনটা শুনলেই বুঝবেন। আইনটা এমনভাবে বলা হয়েছে যে যদি কারোর নামে মামলা হয়, যার অভিযোগ কিন্তু উত্থাপিত হয়, একটা কথা মাথায় রাখবেন, নর্মাল আদালতের অভিযোগ আর এই আদালতের অভিযোগ কিন্তু ভিন্ন। নর্মাল আদালতে আগে অভিযোগ হয়, তারপরে তারা এটা নিয়ে তদন্ত করে। এখানে আগে তদন্ত হয়, তারপর অভিযোগটা উত্থাপিত হয়। এই আইনে বলা হয়েছে যে অভিযোগ যাদের মধ্যে উত্থাপিত হবে তাদের তাৎক্ষণিকভাবে তাদের চাকরি চলে যাবে, তারা চাকরি করতে পারবে না। যখন তাদের চাকরি চলে গেল তখন তো তারা সেনাবাহিনী সদস্য থাকলেন না, তাহলে তাদেরকে এই আইনে বিচার করতে সমস্যা কোথায়?
এই আদালতে বিচার করতে সমস্যা কোথায়? তারও চেয়ে বড় কথা, আইনটাকে এমনভাবে করা হয়েছে যে এই ট্রাইব্যুনালে যে আইনটা, এটা সমস্ত দিক দিয়ে সংবিধান দ্বারা প্রোটেক্টেড, এবং এটা হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন। এই আইনের সঙ্গে যদি অন্য কোনো আইনের সাংঘর্ষিক হয়ে যায়, অন্য কোনো আইনের সঙ্গে বিরোধ তৈরি হয়, তাহলে ট্রাইব্যুনালের আইনটাই টিকবে, অন্য আইন বাতিল হয়ে যাবে। কেবলমাত্র যদি এই আইন সংবিধানের কোনো ধারার সঙ্গে সাংঘর্ষিক হয়, কেবল তখনই সংবিধানের আইনটা টিকবে, এটা বাতিল হবে। তাহলে এখানে যদি মার্শালের প্রশ্নটা আসে, মার্শালের মাধ্যমে বিচার করা, তাহলে সেটা তো এখানে টিকবে না, কারণ ট্রাইব্যুনাল আইনটাই কিন্তু উপরে থাকবে। এই যে ট্রাইব্যুনালের মাধ্যমে যে বিচারটা তাদের করা হবে, বিশেষ করে যারা নাকি এখনও কর্মরত আছেন 14 জন, এটা নিয়ে কিন্তু এরই মধ্যে কোথাও কোথাও আলোচনা হচ্ছে, এবং আমি যতটুকু জেনেছি সেনাবাহিনীর অভ্যন্তরে ওইটা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই, আপনারা তো মানে যাদের কথা বলা হচ্ছে, যাদের বিরুদ্ধে অভিযোগটা আসছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তো আসছে। তারা তো অপরাধ করেছেন, তারা তো সাধারণ মানুষকে নিয়ে টর্চার করেছেন, তো এর বিচার হবে না? একটা বাহিনী করেছে বলে তার বিচার, মানে তারা কি ইন্ডেমিনিটি পাবে? তারা কি বিচারের ঊর্ধ্বে থাকবে? কেউ তো বিচারের ঊর্ধ্বে থাকবে না। সবাইকে আপনি যদি বিচারটা না করতে পারেন, আগামী দিন আবার হবে। মাথায় রাখবেন, আমি একটা কথা বলি এখন, এটা আমার মনে হয় জানা দরকার। আমার কাছে সুনির্দিষ্ট তথ্য এই ব্যাপারে আছে, আমি যতটুকু শুনেছি আর কি। 5ই আগস্টের পরেও কিন্তু এরা অনেক সাধারণ মানুষকে উঠিয়ে নিয়ে গেছে। 5ই আগস্টের পরেও এরকম একজন লোকের সঙ্গে, একজন বড় ব্যবসায়ীর সঙ্গে আমার নিজের আলাপও হয়েছে। ওনাকে নিয়ে বেশ কয়েক সপ্তাহ তাকে আটকে রাখা হয়েছিল। তারপর তাকে ওই যে গৌরহ হত্যা মামলা, ওই হত্যা মামলা তাকে তারপরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল। এরকম ঘটনা কিন্তু পরেও হয়েছে। এইটা করার তারা সাহস পেল কোথায়? ওই জায়গায় পেল যে যা কিছু হোক আমাদের তো বিচার হবে না। এই যে বিচার না হওয়ার যে একটা ভরসা, এই ভরসাটা কিন্তু আরেকটা অপরাধ করতে তাদেরকে উৎসাহিত করে। কাজে আমি মনে করি সব বিচার ট্রাইব্যুনালই হওয়া উচিত। বিচার তো বিচারই, ট্রাইব্যুনালে কি একজনকে ধরে ধরে ফাঁসি দেবেন কি? বিচার হবে, ট্রাইব্যুনালে বিচারক আছেন, ওনারা দেখবেন, শুনবেন, তারপরে সিদ্ধান্ত দেবেন, কোনো সমস্যা তো নাই। এটা আমি মনে করি সেনাবাহিনীর যে সুনাম, সেই সুনামকে অক্ষুণ্ণ রাখার জন্য এটা জরুরি, এটা আমার মনে হয়। কারণ তা না হলে কিন্তু সেনাবাহিনীর প্রতি মানুষের সে আস্থাটা থাকবে না। এই দেশের মানুষটা সেনাবাহিনীর উপর ভরসা করতে চায়। আমরা সবসময় বলি একটা শক্তিশালী সেনাবাহিনী আমাদের দরকার, কিন্তু আমরা কখনোই বলি না আমাদের একটা অত্যাচারী সেনাবাহিনী দরকার। এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই জায়গাটা সবাইকে মাথায় রাখতে হবে। যে অপরাধ হয়েছে জুলাই আন্দোলনের সময় যেটা হয়েছে, সেখানে যদি কোনো সেনা কর্মকর্তা জড়িত থাকেন তারও বিচার হতে হবে। এবং আমি মনে করি যেমন ধরেন ইলিয়াস আলীকে ধরে নিয়ে গেছে কে? চৌধুরী আলম ধরে নিয়ে গেছে কে? জানে তো কেউ না কেউ। যারা ধরে নিয়ে গেছে তারা তো নিয়ে নিজের বাড়িতে রাখে নাই, ওই সেলগুলিতে রেখেছে। ওই সময় ওই সেলগুলির দায়িত্বে কে ছিল? ওই সময় এই সংস্থাগুলোর দায়িত্বে কে ছিল? তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে ধরে জিজ্ঞাসা করেন যে তোমরা তাদেরকে সঙ্গে কে কে জড়িত ছিল। প্রত্যেকটা লোককে আইনের আওতায় আনতে হবে ভাই। দেশে আইনের শাসন কায়েম করতে হবে। আইনের শাসন তখনই কায়েম হবে যখন সেটা দেশের প্রত্যেকটা লোকের জন্য প্রযোজ্য হবে। একটা বিশেষ গোষ্ঠীকে বাদ রাখলে সেটাকে আইনের শাসন বলে না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আমরা আগামীতে এর ধারাবাহিকতা, ইতিবাচক ধারাবাহিকতা দেখতে চাই। আল্লাহ হাফিজ। আমরা টেকনিক্যাল কারণে এটা রেকর্ডটা করতে পারিনি আমাদের সময় অনুযায়ী। ওয়াইফাই গন্ডগোল ছিল, কার যখন ওয়াইফাই আসছে তখন আমি বাসার বাইরে ছিলাম, হয়নি। আর গত সপ্তাহে আমি সত্যিকার অর্থে বিরক্ত ছিলাম। আমি বিরক্ত ছিলাম বেশ কয়েকগুলো ঘটনায়, এগুলা নন প্রফেশনাল কর্মকাণ্ডে। যেখানে কথা বলি সেই কথাগুলোকে আগা পাছা কাইটা কিরকম জানি একটা বানিয়ে, মানে এটা মানে বিদ্বেষমূলক একটা হেডলাইন দিয়ে ইউটিউবে ছেড়ে দিচ্ছে কিছু লোক। এমনকি আমি নিজে অন্যের একটা উদ্ধৃতি দিয়েছি, সেই উদ্ধৃতি, যার উদ্ধৃতি দিয়েছি তার নাম কেটে দিয়ে আমার নামে চালিয়ে দিছে। এবং এটা হচ্ছে নন প্রফেশনাল কিছু কর্মকাণ্ড কিছু লোক করেছে। এবং সেগুলোকে আবার কিছু, আপনি জানেন যে দেশের বাইরে অবস্থানরত এই যে পলাতক ইউটিউবাররা এগুলোকে আবার খুব কাজে লাগায়।
তারা এগুলাকে নিয়ে এমন সব মানে প্রপাগান্ডা চালালো যে আমার বিরক্ত লাগছে যে মানে শিক্ষিত লোকজন, একটা অশিক্ষিত আছে, সে কি কয় না কয় এটার পাত্তা দিই না, এর মধ্যে একটা শিক্ষিত আছে, সে কি করে এত নিচে নামতে পারে। যে আমার আমার মেজাজটা তখন খারাপ হয়েছিল যে এই সোশ্যাল মিডিয়ায় বা এই যে ইউটিউবে বা ইয়েতে আমার আমার থাকা এত জরুরি কেন। কিন্তু আমাকে আবার অন্য লোক খুব ইয়ে দিচ্ছে যে দেখো দুই ধরনের সমস্যা। একটা হচ্ছে যে আমি কথা বলবো না, কথা বললে যত এত যন্ত্রণা হয়, আমি আমার লাইফটা ভাই যেভাবে এনজয় করছি আল্লাহ রহমতে আমি সেভাবে এনজয় করতে চাই। কিন্তু আরেক পক্ষ হচ্ছে যে আমি ভয়ে কথা বলছি না। হ্যাঁ, আমার এটা কি ভয় দেখাইছে, তো মানে কি আপনি ভয় পেয়ে গেছেন, ইউনূসের ভয়ে আপনি গর্তে ঢুকে গেলেন, এই জাতীয় কথাবার্তা। মানে এইদিকে যাব না ওইদিকে যাব। একটা হচ্ছে যে বিরক্তি এড়াতে চাচ্ছি, আর একটা হচ্ছে যে এইগুলো আরেক পদ্ধতি উস্কানিমূলক। এই উস্কানিমূলক যারা দেয় তারা দুই দলে কিন্তু রাজনৈতিক দলের একটা অন্ধ ভক্ত বলবো আমি। এই অন্ধ ভক্তরা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট সহ্য করতে পারে না। যখন আমার কথা যখন এই সরকারের যখন সমালোচনা করছি, সেই সমালোচনা আমি এটা বারবার বলতেছি, এই সমালোচনার প্রেক্ষিতে বিগত সরকার সঙ্গে আমাদের তুলনা হবে। আমি তো পাকিস্তান আমলের সঙ্গে তুলনা করব না। তো বিগত সরকার আমলের সঙ্গে তো যখন তুলনা হয় তখন বলে যে, ও এই স্বৈরাচারী সরকারকে আবার ফেরত আনার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, আবার এটা এই এই মানে আওয়ামী লীগের পক্ষে যেগুলো যাচ্ছে এগুলোকে কেটে কেটে আওয়ামী লীগের লোকজন প্রচার করছে। তাতে করে এই যে নন আওয়ামী লীগের যারা আছে তারা মনে করছে যে হ্যাঁ, সত্যি তো, ও তো ওদের জন্য বলছে। কিন্তু তাদের পক্ষে যে বলা হচ্ছে, আওয়ামী লীগ যে ক্রিটিসাইজ করছি সেগুলো কিন্তু তারা দেখে না। এই এই দুই পক্ষ এইভাবে করে মানুষকে হেয় করার চেষ্টা করছে। এবং আমি এই সোশ্যাল মিডিয়ায় অশিক্ষিত লোকজন যারা আছে তারা না হয় এগুলো বুঝে না, কিন্তু শিক্ষিত লোকজন যখন এগুলো নিয়ে মানে আক্রমণ করে তখন মেজাজ খারাপ হয়, তখন বলে যে ঠিক আছে যাবো না। কিন্তু ওই যন্ত্রণার জন্য আবার কথা বলতে হয় যে জি। আহ ভয় পেয়েছি। হ্যাঁ, কিংবা ওকে, ও ও ভয় পেয়েছে। দুই পক্ষেই বলতেছে, আমাদের ওরা বলছে আমাদের ভয়, ওরা বলছে আমার এই ইউনূস সরকারের ভয়। বাস্তব অর্থে আমি আপনাকে এটা আগে বহুবার বলেছি, আমাকে সরকার পক্ষ থেকে কখনো বলে নাই যে তুমি এই বলো না সেই বলো না, কোনোদিন জি। কিছু বলে নাই। কারণ আমরা তো সাংবাদিক, আমরা তো ইউটিউবার না, আমরা তো ভিউ ব্যবসায়ী না। আমরা আমাদের সাংবাদিকতা করি, আমরা মতামত দিই। ওইখানে আরেকটা কথা, এই মতামতকেও বিকৃত করা হচ্ছে। মতামত হুম। আপনি বলছেন একটা, যে এই ধরনের বিষয় আমি একটু ক্লিয়ারই করে বলি। ডক্টর ইউনূসের আপনার সাথেও বারবার বলেছি যে প্রতিক্রিয়া, উনি যে 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 সরকার, এই সরকারের আমলে আমরা যে ধরনের প্রতিহিংসামূলক কিছু কর্মকাণ্ড দেখছি সেগুলোর প্রতিক্রিয়া আগামী সরকার করবে। এখন করবে যেটা বলেছি সেটাকে আমাকে বলতেছে যে আমি করতে বলেছি। হ্যাঁ, এই প্রপাগান্ডা হচ্ছে ঠিক এরকম। এবং এগুলো হচ্ছে যে গুজব পত্রিকা, জামাতের পত্রিকা বলবো কিনা, এটাকে আরেকটা গুজব পত্রিকা আছে, সেও এগুলো নিয়ে রিপোর্ট করে মানে মানসিক অশান্তি তৈরি করার ব্যবস্থা করেছিল। কিন্তু ওরা জানে না যে আমি মানসিকভাবে এত দুর্বল না যে এগুলোকে নিয়ে এত মানে অস্থির হয়ে যাব আমি। আমার মানসিক অবস্থা যদি এত দুর্বল হতো তাহলে আমি 51 দিন আমার হোটেলে, প্যালেস্টাইন হোটেলে, যখন আমি যুদ্ধ কাভার করছি, আমার চারপাশে বোমা পড়ছে, আমার হোটেলে বোমা পড়ে 2 জন মারা গেল, তো সেখানে তো আমি বেঁচে আসতে পারতাম না। আমার মানসিক অবস্থা যদি এতই খারাপ হতো, তালেবানদের হাতে বন্দী হওয়ার পর সেখান থেকে আমি ফেরত আসতে পারতাম না। যাই হোক, এটা নিজের কথা আর নাই বা বললাম। এগুলোকে পাত্তা দেওয়া, আপনিও বলেন যে এগুলোকে পাত্তা দেওয়ার কিছু নাই। এগুলার এই ভিউ ব্যবসায়ীদের আরেকটা যন্ত্রণা হয়েছে, তাদের ব্যবসা কমে যাচ্ছে। সাধারণ মানুষ হুম। অনেকে বুঝে গেছে যে এরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। এরা রাইট। ডক্টর ইউনূসকে গালি দেয়, এরা সেনা প্রধানকে গালি দেয়, এরা সরকার প্রধানকে গালি দেয়, রাজনৈতিক দলের নেতাদেরকে গালি দেয়। এই মুহূর্তে বিএনপির সবচেয়ে আলোচিত নেতা এবং আপনার আমি বলবো যে উনি একটা জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হয়েছে সালাউদ্দিন সাহেব, যে এই জাতীয় ঐক্য কমিশনের বৈঠকের মধ্য দিয়ে একটা জি। বিরাট 7 মাসের একটা যন্ত্রণা থেকে জাতিকে রক্ষা দিয়েছেন উনি। উনাকে আক্রমণ করেছে কতবার, কতভাবে। এরা তারেক জিয়াকে গালি দিয়েছে। এরা জুলাইয়ের বিরুদ্ধে কথা বলেছে, বলেছে জুলাই নাকি শেখ হাসিনার ষড়যন্ত্র এবং শেখ হাসিনা ডাইভার্ট করার জন্য এটা করছে। আর এরা এখন আমাদেরকে জুলাই সবক দিচ্ছে, এরা জুলাই বিপ্লবী হয়ে গেছে এবং আমরা জুলাই বিরোধী হয়ে গেছি।
আপনি খুব ভালো করে জানেন জুলাইয়ের পক্ষে আমিও কথা বলেছি, আপনিও কথা বলেছেন। কিন্তু কথা বলা মানে কি, আমি তো সাংবাদিক, আমি কি রাস্তায় গিয়ে রাইট। ঢিলাঢিলি করব? ওইটা তো আমার দায়িত্ব না। এটাই তো সমস্যা, মানে জার্নালিস্ট এবং অ্যাক্টিভিস্ট এর মধ্যে যে পার্থক্যটা, এই হুম। পার্থক্যটা তারা অনেক সময় অনুধাবন করতে পারে না, এবং ওটা নিয়ে আর যারা বলার না তারা বলবি, এটা নিয়ে মনে করার কিছু নেই। আর আমরা যে কথাগুলি বলি আমাদের বলার তো একটা কারণও আছে, তাই না? আমাদের কিছু চিন্তা আছে, কিছু চিন্তাগুলো মানুষকে আমরা ইনফর্ম করতে চাই। যাই হোক, না, শেষ এই পর্যন্ত ক্ষেত্রে আপনি এই যে ক্ষেত্রে এই এই ক্ষেত্রে আপনি দেখেন আমাকে, আপনাকে, আব্দুল নূর তুষারকে সম্মিলিত জি ভাবে আক্রমণ করে। কারণ ওদের জি এই আমাদের বক্তব্যে পাল্টা বক্তব্য দেওয়ার হয়তো তাদের যোগ্যতা নাই। আমি হুম আমি হুম হুম বলবো যে যোগ্যতা আছে, কিন্তু তারা অপব্যবহার করছে। আমি আরো একদিন বলেছি, তোমাদের কিছু ফলোয়ার আছে, তাদেরকে একটু ভালো কিছু শিখাও বাবা। তাদেরকে কেন অসভ্যতা শিখাচ্ছ? তোমরা তো ভালো কিছু করতে পারো। দুনিয়াব্যাপী যত জনপ্রিয় ইউটিউবার আছে, তারা তাদের ফলোয়ারদের ভালো কিছু শিখায়, ভালো পথে উদ্বুদ্ধ করে। আর তোমরা উদ্বুদ্ধ করছো অমুকের বাড়ি ভাঙো, তো অমুকের মারো, অমুক কেন কথা বলে, তার বাড়িতে হামলা করো। এগুলো এগুলো কি কোনো সভ্য সমাজ সহ্য করবে? এবং জুলাই অভ্যুত্থান কেন ব্যর্থ হলো, ইউনূস সাহেব কেন ব্যর্থ হলো, এখন এই সমস্ত গাল গল্প করছে। ইউনূস সাহেব তো আপনাদের জন্য ব্যর্থ হয়েছে এবারে ভাই। আপনারা যে বিপ্লবকে নানা অন্য খাতে প্রবাহিত করেছেন। ইউনূস সাহেব যদি হুম, ব্যর্থ হয়, তাহলে এই ব্যর্থতার সিংহভাগ তো আপনারা নেবেন। কারণ ইউনূস সাহেবের বিরুদ্ধে প্রথম অভিযোগ মব কালচার, এবং এই মবের জনক তো আপনারা, ইউনূস সাহেব না। আপনারাই তো রাইট। এগুলো শুরু করে দিয়েছেন, ইউনূস সাহেবের ঘাড়ে দিয়েছেন এটা। ইউনূস সাহেব এটা দায়ী হয়েছেন যে উনি এটার ব্যবস্থা নিতে পারেননি। তো আপনারা যদি দেশের মধ্যে এরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করাতে সহায়তা করেন, স্বয়ং ইউনূসকে গালি দেন, বলেন হটাও ইউনূস, তো উনি কি করবেন? উনি তো অসভ্যের দের জবাব দিতে পারেন না। ওনার যেটুকু করা উচিত ছিল সেটা হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশে এই সমস্ত উস্কানিমূলক ইউটিউবার যারা আছে তাদের চ্যানেল ব্যান করে দেওয়া। কিন্তু বাংলাদেশ সরকার বড় উদার, তারা করে না। বাংলাদেশ সরকার বড় উদার, এখানে মত প্রকাশের যা ইচ্ছা তা বলতে পারছে এখন। এবং যা ইচ্ছা বলতে পারছে বলতে সরকারের আহ, বিরুদ্ধে নয়, মানে প্রতিপক্ষকে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা লেভেল দিতে পারছে। যারা সরকারের বিরোধিতা করে তাদেরকে যা ইচ্ছা তা করতে পারছে, তাদের মত প্রকাশকে বাধাগ্রস্ত করছে। যারা মত প্রকাশের জন্য মায়া কান্না করেছিল শেখ হাসিনার আমলে, তারাই এখন মত প্রকাশের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, তারাই কণ্ঠরোধ করতে চাচ্ছে। জি। আচ্ছা, আমরা একটু মানে রিসেন্ট পয়েন্ট আসি, বিভিন্ন ইস্যুতে আসি। আজকে আপনি লক্ষ্য করেছেন, আজকে মানে গতকালকে লক্ষ্য করেছেন যে হুম। হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা হ্যাঁ। প্রতিবেদন প্রকাশ করেছে, এবং সেই প্রতিবেদনে এই সন্ত্রাস বিরোধী আইনকে এই সরকার যেভাবে রাজনৈতিক দমন পীড়নে ব্যবহার করছে, রাজনৈতিক মত প্রকাশের ক্ষেত্রে বাধা হুম। হিসেবে ব্যবহার করছে, সেটা নিয়ে তারা কিন্তু অনেকগুলো কথা বলেছে। এবং পাশাপাশি তারা এটাও বলেছে যে সরকারের এখন উচিত হবে এগুলো না করে বরং কিভাবে একটা শান্তিপূর্ণ এবং ইনক্লুসিভ, মানে অংশীদারিত্বমূলক একটা নির্বাচন করা যায় সেদিকে নজর দেওয়া। আপনি, আমার ধারণা আপনি এই রিপোর্টটা পড়েছেন। এই রিপোর্টটার ব্যাপারে আপনি মনে করেন, আগে আমরা দেখতাম এই ধরনের রিপোর্ট যখন আসতো তখন আওয়ামী লীগ সরকার, কিন্তু আওয়ামী লীগের সরকারের কিছু লোক ছিল, হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, তারা বলতো যে এইগুলি বিএনপি জামাতে টাকা খেয়ে তারা বানাচ্ছে। এখন যখন এই সরকার এই ধরনের মতামত আসছে এবং ওই প্রতিষ্ঠানই করছে, তখন এটাকে আপনি আসলে কিভাবে দেখবেন? আমি সরি যে আমি ইনক্লুসিভ ইলেকশনের এই এই প্রসঙ্গটা আমি দেখি নাই। আমি দেখেছি আমি হিউম্যান রাইটস আমি কি আপনাকে ভায়োলেশন। আমি কি আপনাকে এটা একটু পড়ে শোনাবো, একদম মানে ওই একদম শেষ বাক্যটা উনি বলেছেন, কি আমি আপনাকে পড়ে জি, শোনাই, তাহলে বলেন আপনি বলেন তো একটু। বুঝতে পারবেন। যে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত। আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমার্থক হয়ে উঠেছে, এই আইনটা। না, এগুলো ঠিক আছে, আমি বলছি আচ্ছা, ইনক্লুসিভ এর ইলেকশনের পরিবর্তে, লাইনটা। আমি শেষ করি, এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত। ভালো বলেছে। আমার ওই হুম, ওই লাইনটা আমার স্কিপ করে গেছে চোখ থেকে, কেন জানি না। আমি এই পুরোটাই পড়েছি। এবং তারা জাতিসংঘ মানবাধিকার কমিশনের এখানে যে অফিস আছে, তাদেরকেও জি অ্যাক্ট করতে বলেছে। বলছে সরকার জি আমন্ত্রণ জানিয়ে এনেছে তাদেরকে,
কিন্তু তারা কি অ্যাক্ট করছে, তাদেরকে অবিলম্বে এই ব্যাপারে পদক্ষেপ নিতে বলেছে। তারা জি বলেছে হাজার হাজার বিরোধী দলীয় কর্মীদেরকে 5 আগস্টের পর থেকে যে গ্রেপ্তার করা হচ্ছে, অনেকে বিনা বিচারে আটক করা হয়েছে, এবং তাদের প্রতি যে ধরনের নির্যাতন, সে নির্যাতনের প্রধান দুইটা বিষয় হচ্ছে যে কারাগারে তাদের সাথে মিসবিহেভ করা হচ্ছে, তাদের আইন যথাযথ পাচ্ছে না। দ্বিতীয়ত একটা হচ্ছে তাদেরকে এই যে ইন্টারগ্রেশনে, এটাতে কি জানি বলে না আপনার, 7 দিনের রিমান্ডে নেওয়া, এই হুম হুম তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাদেরকে রিমান্ডে নিয়ে আহ ইয়ে করছে, অত্যাচার করছে। তো জি সার্বিকভাবে এই জিনিসগুলো যেগুলো আসছে, এগুলো তো অসত্য যে পুরোপুরি আপনি বলতে পারবেন না, হয়তো কোথাও আপনার রাইট মনে হতে পারে এক্সাজারেশন আছে, কিন্তু এগুলো কোনোটাই অসত্য না। জি সরকার এবং এই আইনটাকে সংশোধন করেছে আওয়ামী লীগের লোকদেরকে কিভাবে এখানে দমন পীড়ন করা যায় সেই মন্তব্য তারা করেছে। এটা কিন্তু জি 2025 আইনটা যেটা ছিল, তারা বলছে যে শেখ হাসিনা যে পথে হেঁটেছে, সেই পথে এই সরকার কেন হাঁটবে। এটাই হুম হচ্ছে তাদের মূল রাইট মূল সুর। এবং তারা জি একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বলছে, যারা হুম অতীত এবং বর্তমান মানবাধিকার লঙ্ঘন মামলাগুলো তদন্ত করতে পারে, এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক, এবং এখানে অংশগ্রহণ থাকতে হবে বলেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। জি এবং পুলিশ, বিচার বিভাগ, নিরাপত্তা বাহিনীতে স্বচ্ছতা, দায়বদ্ধতা, প্রশিক্ষণ এবং ব্যবস্থার সংস্কার জরুরি বলেছে। তারা এখানে আহ, তথ্যের অ্যাক্সেস চাচ্ছে, স্বাধীন মিডিয়া, নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে বলেছে, আন্তর্জাতিক মনিটরিং এবং প্রযুক্তিগত সহযোগিতা গ্রহণ করা উচিত বলছে, যেন শাসন ব্যবস্থায় মানবাধিকার নীতি প্রতিষ্ঠিত হতে পারে। আরেকটা বিষয় আপনার মনে আছে যে মঞ্চ 71, যেটাকে আওয়ামী লীগ ব্র্যান্ডিং করে আহ 16 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই জি প্রসঙ্গটা খুব হাইলাইট করা হয়েছে। সেখানে বলা জি হচ্ছে যে পুলিশকে, একজন সাংবাদিক যে এখানে গ্রেপ্তার করা হয়েছিল, আহ আলম পান্না মঞ্জুরুল পান্না, পান্না হুম পুলিশকে ডেকেছে। উল্টা পুলিশ তাকে রক্ষা করার পরিবর্তে আহ, ওদেরকেই গ্রেপ্তার করেছে। এবং পুলিশ এই পর্যন্ত এদের 16 জনকে, যারা জমায়েত করতে গিয়েছিল, যারা শান্তিপূর্ণ জমায়েত করেছে, যারা মত প্রকাশের অধিকার নিয়ে সেখানে গিয়েছিল, তাদেরকে তো জেলে রেখেছে সেই 28শে আগস্ট থেকে। কিন্তু যারা এই কর্ম করেছে, তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের বেলায় কোনো ব্যবস্থা নেয়নি। এর মধ্যে 80 বছর বয়স্ক একজন ব্যক্তি, সিদ্দিকী সাহেব, আর আপনার হাফিজের কথা বললো, হাফিজুর কার্জনের কথা কার্জন বললো, হুম হুম ঢাকা হুম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, এই সবগুলো মিলিয়ে আহ, এবং আহ, বলল যে এদের প্রতি, মানে এই আইনটা দিয়েও এটাতে বোঝা যাচ্ছে যে তারা এই আইনের আওতায় তাদেরকে ইয়ে করা হয়েছে, এগুলো একটা নির্যাতনের একটা বড় একটা সাইন হিসেবে তারা তুলে ধরেছে। নানাভাবে এটাকে নিন্দা করা হয়েছে, মানে বাংলাদেশে হিউম্যান রাইটস যে কত বড় পরিস্থিতিতে মধ্যে যাচ্ছে, এবং আহ, রাজনৈতিক পরিবর্তনের ফলে এখানে যে কোনো মানবাধিকার পরিস্থিতি চরম বিপর্যয় হয়েছে, সেই বিষয়টা এখানে উঠে এসেছে, যেটা রাজনৈতিক দলের সরকারগুলো অতীতে করেছে, সেটা এই হুম সরকারের হুম উপর তারা ব্লেম দিচ্ছে, এবং সত্যিকার অর্থে এটা বাংলাদেশের ইমেজের জন্য বড় ধরনের একটা পীড়াদায়ক বিষয়। জি আরেকটা প্রসঙ্গ বলে বিশেষ করে আজকের আলোচনাটা, সেটা হলো আপনি তো নিজেও শুরুতে বলেছিলেন কিন্তু যে সংস্কার বিষয়ক যে আলোচনাগুলো, এবং ওই হুম, সংস্কার আলোচনার এখন মোটামুটি একটা পর্যায়ে এসে পৌঁছেছে, এবং গণভোটে মোটামুটি সবাই ঐকমত্য হয়েছে, গণভোট হতে পারে। কিন্তু হুম। গণভোটের সময় নিয়ে আবার আরেকটা বিরোধ তৈরি হয়েছে। এই গণভোট কি একই সঙ্গে নির্বাচনের সঙ্গে হবে নাকি আগে হয়ে যাবে? এই বিরোধটা আলটিমেটলি নিরসন করা যাবে বলে মনে হচ্ছে না এখন পর্যন্ত। তারপরে সংস্কার কমিশন বলে, ঐক্যমত্য কমিশন বলেছে তারা তাদের রিপোর্ট জমা দিয়ে দিবে। এখন এই যে সংস্কার, গণভোট এবং জুলাই সনদ, তার ভিত্তিতে নির্বাচন অথবা তাকে ছাড়া নির্বাচন, এই সব মিলিয়ে এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আসলে কি হতে যাচ্ছে? আমি এটাকে খুব পজিটিভলি দেখছি। তারা 7 মাসে যে আউটকাম দিয়েছে, এটাকে আমি জি নেগেটিভলি দেখছি না। আমি নেগেটিভলি দেখছি না এই জন্য, আপনি বলছেন যে তারা একমত হতে পারেনি, কিন্তু তারা একমত তো এটাতে হয়েছে যে বিএনপি চাচ্ছে এটা ভোটের দিন এই গণভোটটা হোক, আর জি জামাত এবং এনসিপি
আদার্স চাচ্ছে যে এটা ভোটের আগে হোক। তো কিন্তু তারা দুইজন যখন এক হতে পারেনি, তখন তারা এটা সরকারের উপর ছেড়ে দিয়েছে যে তাহলে এবার সরকার ঠিক করুক। তো সরকার ঠিক করলে তো তারা বলে নাই যে সরকার ঠিক করলে আমরা মানবো না। তো এখন তাহলে বলটা সরকারের কোর্টে। সরকার কি ওই ইলেকশনের দিন দেবে না আগে দেবে? এখন আপনি বলতে পারেন যে সেটা আগে দিলে ভালো না ওই দিন দিলে ভালো। আমার মনে হয় আগে দিলে আরেকটা গ্যাঞ্জাম তৈরি হবে। কারণ আপনি এটা এটা নিয়ে আপনিও একটা লেখা লিখেছেন, আমি দেখেছি যে জি যদি এটা না ভোট দিতে তখন কি হবে। জি তখন তো এই তালবাহানা রাইট হবে, তাহলে জুলাই সনদ টিকলো না, তাহলে আমরা ভোটে যাব হুম না। রাইট হ্যাঁ, তো জুলাই এটা সনদ নিয়ে যদি কথা না বলা রাইট টিকে তাহলে একটা একটা বড় ধরনের প্রশ্ন আসবে, তাহলে জুলাই সনদ আপনারা হ্যাঁ এর পক্ষে আপনারা ধরে নিয়েছেন যে না হ্যাঁ জিতবে, এটা যদি না জিতে তখন তো আপনারা তখন আবার গো ধরবেন যে না ইলেকশন হতে পারবে না। আর রাইট ইলেকশনের সঙ্গে যখন হয়ে যায় তখন জনতার রায় যাচ্ছে, এটা হা না হয়ে যাচ্ছে, অসুবিধা নাই তখন। এবং রাইট এই এটাও তো আবার আমরা ঐক্যমত্যে পৌঁছেছি যে সংসদের প্রথম অধিবেশন হবে এই সংক্রান্তই। তো তাহলে সেখানেও তো সুযোগ রয়ে গেছে। আর যখন আপনারা একটা সনদ নিয়েছেন, সেটাকে যদি গণভোটে দিয়েছেন তখন আপনারা একটা চ্যালেঞ্জের মধ্যে নিজেরাই পড়েছেন। আর আপনারা রাইট যদি ঐক্যমত্যে থাকতেন যে প্রথম অধিবেশনে আমরা এটা আলোচনার মাধ্যমে আমরা 84 পয়েন্টে যেটা ঐকমত্য হয়েছি সেটার মাধ্যমে ঠিক করবেন, তাহলে ভালো ছিল। কিন্তু আমি যত কথাই বলি, আমি মনে করি যে ফেব্রুয়ারি যে ইলেকশন সেটার কোনো বিকল্প নাই। সরকার এটার দিকে ধাবিত হওয়া উচিত, জোরালো ভাবে উচিত। এবং রাজনৈতিক দলগুলোর এখানে সহযোগিতা করা উচিত। এই 7 মাসের বৈঠকে যেটা হয়েছে, আমার মনে হচ্ছে তাদের মধ্যে যে অনিশ্চয়তা ছিল, মানুষের মধ্যে যে অনিশ্চয়তা ছিল ফেব্রুয়ারিতে ইলেকশন আদৌ হবে কিনা, আমার মনে হয় এই অনিশ্চয়তা একটু কেটেছে। তো জি কিন্তু ইলেকশনটা কতটা ফেয়ার হবে, ইলেকশনটা যথাযথভাবে আমি যাকে ভোট দিচ্ছি সে ভোট দিতে পারবে কিনা, আমি যাদেরকে ভোট দিতে চাই তারা ইলেকশনের সুযোগ পাচ্ছে কিনা, এই প্রশ্নগুলো তো থেকেই যাবে। জি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন